বাস্তু বিষয়টা? এনশিয়েন্ট সায়েন্স অফ আর্কিটেকচার। তো আমরা বাস্তু মতে বাড়ি করতাম, এগুলো অনেক পুরাণে আমাদের কিন্তু মেনশন করা রয়েছে। যেমন ধরো মৎস্য পুরাণ আছে, স্পন্দ পুরাণ রয়েছে, বিশ্বকর্মা প্রকাশ রয়েছে, এগুলো বই। একটা ফ্ল্যাট রয়েছে, সেখানে টয়লেট, বাথরুম পুরো ফ্লোরে কিন্তু সেটা 1তলা থেকে 10তলা সেম জায়গাতেই কিন্তু রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে পার্টিকুলার কোনো ফ্লোরেরই একটা প্রবলেম হচ্ছে, কিন্তু বাকিদের হচ্ছে না কেন? নর্থ ইস্ট এই ডিরেকশনটাতে কিন্তু বাস্তু পুরুষের মাথা থাকে। সেখানে যদি আমরা কোনোভাবে ফ্লাশ করি, কোনোভাবে টয়লেট করি, কোনোভাবে যদি আমরা রান্না করি, তখনই কিন্তু সমস্যা হবে। রান্নাঘর হচ্ছে সব থেকে ভালো সাউথ অথবা সাউথ ইস্ট। ইস্ট অফ সাউথ ইস্ট ডিরেকশনটাতে আমরা টয়লেট করতে পারি। আপনি যখন রান্নাঘর আর বাথরুমটাকে ব্যালেন্স করে নেবেন, আপনার কিন্তু 70% বাস্তুদোষ কমে গেল। যারা নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনবেন তাদের একটাই রিকোয়েস্ট, সাউথ ওয়েস্টে যেন এন্ট্রেন্স না হয় এবং নর্থ ইস্টে যেন কোনো রকমভাবে টয়লেট অথবা রান্নাঘর না হয়। নমস্কার। দেখুন, অনেক দর্শক আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে তারা বাস্তু সম্পর্কে কিছু জানতে চান। তা আজকের এপিসোডটা আমাদের যারা দর্শক তাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করেই করা হচ্ছে। আপনারা যারা বাস্তু বিষয়ে আগ্রহী তারা এই এপিসোডটি দেখতে পারেন, আপনারা অনেকগুলো সোকল্ড রেমিডি বা টিপস পেতে পারেন। তো আজকে যিনি অতিথি, তার নাম সুপর্ণা পাল যাদব। তিনি একজন বাস্তু বিশেষজ্ঞ, তার সাথে তিনি অ্যাস্ট্রোলজি নিয়েও চর্চা করেন এবং তার থেকে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং, খুব আকর্ষণীয় বেশ কিছু তথ্য কিন্তু পেয়েছি, যেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অনেক প্রশ্ন আসছে জানেন তো আপনাকে জিজ্ঞাসা করার জন্য, তবে ঝাঁকে ঝাঁকে প্রশ্নে যাওয়ার আগে আমি ফার্স্টে আপনাকে বলবো যে এই যে বাস্তু বিষয়টা স্পেসিফিক্যালি এটা ঠিক কি এবং কিভাবে কাজ করে, এটা যদি ছোট করে একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। বাস্তু অ্যাকচুয়ালি আমরা যেটা বলি সেটা হচ্ছে এনশিয়েন্ট সায়েন্স অফ আর্কিটেকচার, যেটা আজকের দিনে আর্কিটেকচার একটা সাবজেক্ট, এটারই আগেকার দিনের যে ভাষা সেটাই হচ্ছে বাস্তুশাস্ত্র। আমরা বাস্তু মতে বাড়ি করতাম। এবার ব্যাপারটা হচ্ছে এটা কি নিয়ে ডিল করে, এটা হচ্ছে স্পেস এলিমেন্ট নিয়ে ডিল করে। আমরা বাস্তু করছি মানে একটা জায়গাতে আমরা কোনো একটা নির্মাণ করছি, সেটা যে কোনো কিছু হতে পারে, মন্দির হতে পারে, বাড়ি হতে পারে। আগেকার দিনে তো বাস্তু মানেই হচ্ছে একটা স্পেস এলিমেন্ট। এবারে মন্দিরের আর্কিটেকচার আলাদা রকম হবে, বাড়ির আর্কিটেকচার আলাদা রকম হবে, অট্টালিকা বা অন্য কোনো রকম স্পেস সেটা আলাদা রকম হবে। তো এগুলো আমাদের শাস্ত্রেতে বলা রয়েছে। এবার এটার অরিজিন যেটা, যেখান থেকে আমরা এগুলো পাচ্ছি, এগুলো অনেক পুরাণে আমাদের কিন্তু মেনশন করা রয়েছে। যেমন ধরো মৎস্য পুরাণ আছে, স্পন্দ পুরাণ রয়েছে, বিশ্বকর্মা প্রকাশ রয়েছে, এগুলো বই, মানে আমাদের পুরাণগুলোতে এগুলো মেনশন করা রয়েছে। সেখান থেকে আমরা এগুলো পাচ্ছি। এবং বাস্তু কি নিয়ে ডিল করছে? পঞ্চভূত, মানে 5 এলিমেন্টস। যেমন ধরো অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, এই 5 এলিমেন্টস রয়েছে। এটা কিন্তু অ্যাস্ট্রোলজিতেও রয়েছে। আমাদের হরোস্কোপে যখন আমরা হরোস্কোপটাকে দেখছি তখন কিন্তু এই ঠিক 5 এলিমেন্টস পাওয়া যাচ্ছে, এবং সেটার সাথেই লিঙ্ক করে অ্যাস্ট্রোবাস্তু আমরা যেটাকে টার্ম দিচ্ছি। বাস্তুশাস্ত্র কিন্তু অ্যাস্ট্রোলজি সাথে আমাদেরকে করতে হবে, নাহলে কিন্তু ইনকমপ্লিট। কেন এই কথাটা বলছি? টাইম অ্যান্ড স্পেস, ধরো কারুর কোনো একটা ইভেন্ট ঘটবে, সেটা অ্যাস্ট্রোলজি বলবে টাইমটা, আর বাস্তু কি বলবে যে সেখানে সেই স্পেসে কোনো প্রবলেম আছে কিনা। সাপোজ একটা আমি এক্সাম্পল দিচ্ছি তোমাকে, ধরো একটা 10 তলার বিল্ডিং রয়েছে, একটা ফ্ল্যাট রয়েছে। এবারে সেখানে টয়লেট, বাথরুম পুরো ফ্লোরে কিন্তু সেটা 1তলা থেকে 10তলা সেম জায়গাতেই কিন্তু রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে
পার্টিকুলার কোনো ফ্লোরেরই একটা প্রবলেম হচ্ছে, সেটা যে কোনো প্রবলেম হতে পারে, সেটা আবার আমরা যখন টপিকে এগোবো তখন বলবো, সেটা ম্যারেজ রিলেটেড অথবা পড়াশুনো রিলেটেড, কিন্তু বাকিদের হচ্ছে না কেন? এটা একটা বিষয় যে একইভাবে যদি বাস্তু বানানো হয় 10 তলা, তাহলে পার্টিকুলার সেই ফ্লোরটাতেই প্রবলেম কেন হচ্ছে? এর কারণ সেই যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যার সেই ওনার বাস্তুতে, তার হরোস্কোপের ওপরেও কিন্তু সেটা ডিপেন্ড করছে। আচ্ছা, একদম। কেন কি কবে হবে সেটা প্রবলেম? 30 বছর ধরে থাকছি, অনেকে বলে ম্যাম আমরা তো 30 বছর ধরে থাকছি, সেই প্রবলেমটা কেন হচ্ছে না? আর পার্টিকুলার যোগটা যেদিনকে রয়েছে, তাহলে টাইম বলবে অ্যাস্ট্রোলজি। আর স্পেসে যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু হবেই হবে, এখানে টাইম অ্যান্ড স্পেসের একটা ব্যাপার রয়েছে। এবারে আমি একটু বাস্তু পুরুষের ব্যাপারে বলবো। বাস্তু পুরুষ আমাদের যে, আমরা বাস্তু পুরুষকে খুব মানে একটা অসপিশিয়াস ভাবে মনে করি, সেটা হচ্ছে যখন শিব ঠাকুর এবং অন্ধকাসুর রাক্ষস তাদের লড়াই হচ্ছে, এবং সেই ঘাম থেকে যার জন্ম হয়েছিল সেই হচ্ছে অ্যাকচুয়ালি বাস্তুপুরুষ। এবং ব্রহ্মা বলেন যে সে কি করবে, সে হচ্ছে যখন তার জন্ম হয় সে সব কিছু খেতে যাচ্ছিল, সব কিছু খেয়ে নিচ্ছে, তো তাকে তো একটা কিছু রাস্তা দিতে হবে যে সে যেন থেমে যায়। তো তখন ব্রহ্মা কি বললেন, এই পুরুষ হচ্ছে আমার মানব পুত্র। তখন কি করা হবে, তাকে বাস্তু মানে আর্কিটেকচার যতগুলো নির্মাণ করা হবে পৃথিবীতে, তাকে দায়িত্ব দেওয়া হলো, সে তার টেক কেয়ার করবে। তার মানে এখানে অন্ধকাসুর হচ্ছে অ্যাকচুয়ালি অন্ধ ছিলেন, যে লড়াইটা হয়েছিল। অন্ধকাসুর হচ্ছে অসুরেরও তার মধ্যে ঘাম রয়েছিল, আর শিবেরও তার মধ্যে একটা অংশ ছিল। তার মানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটোই এনার্জি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাস্তুতে বিরাজমান। এবারে এটা আমাদের ওপর ডিপেন্ড করছে যে আমরা কোন এনার্জিটাকে অ্যাক্টিভেট করছি, আমরা পজিটিভটাকে করছি নাকি নেগেটিভ এনার্জিটাকে আমরা অ্যাক্টিভেট করছি। আপনি যখন এই পজিটিভ নেগেটিভের ব্যাপারটা বললেন, আমার খুব জানতে ইচ্ছা করছে যে কোনো সময়, সেটা নতুন বাড়ি হোক বা পুরনো বাড়ি হোক, একটা বিষয় নিয়ে অনেকে মানে ভাবেন, চিন্তিত থাকেন, সেটা হচ্ছে বাড়ির ঘরের রং বা বাইরের রং কি হবে। এই কালারটা বাস্তুক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, বা ইনফ্যাক্ট ডেইলি লাইফে কি কি এফেক্ট ফেলে? খুব ইম্প্যাক্ট ফেলে। আমি তোমাকে সব থেকে প্রথমে একটা প্রশ্ন করছি অরিজিৎ, রেড কালার যখন আমি বলছি কি আসছে তোমার মাথায়? রক্ত অথবা কোনো রকম এমার্জেন্সি। আমরা লাল কালার মানে একটা এমার্জেন্সি, একটা উগ্রতা রং। তার মানে যখনই আমরা কোনো কালার বলছি একটা থট প্রসেস আমাদের মাইন্ডে আসছে। যখন আমি তোমাকে গ্রিন বলছি, কি আসছে তোমাদের মাইন্ডে? গাছপালা, নেচার। তার মানে একটা কাম অ্যান্ড কুলিং, একটা রিল্যাক্সিং ব্যাপার আসছে। যখন ব্লু বলছি তখন কি আসছে মাথায়? আকাশ বা জল, যেটাকে আমরা বলি ব্লু, মানে একটা কাম, আবার একটা কাম অ্যান্ড সুদিং এফেক্ট আসছে। তার মানে রেড, গ্রিন, ব্লু এই কালার্সগুলো আমাদের থট প্রসেসটাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করছে, মানে একটা ইম্প্যাক্ট ফেলছে। সেরকমভাবেই যখন আমরা এই কালার্সগুলোকে ডিরেকশন ওয়াইজ যখন আমরা পেন্ট করছি বাড়িতে, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট ডিরেকশনসগুলোতে, এবার আবার সাব ডিভিশনসও রয়েছে, তখনও কিন্তু আমাদের লাইফে একটা ইম্প্যাক্ট পড়ছে। কেন পড়ছে? কেন কি বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের ডিভিশনসের কিছু কিছু অ্যাট্রিবিউটস রয়েছে, যেটা আমরা স্ক্রিনেও এখন দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে নর্থ থেকে, আমরা নর্থের যে ডিরেকশনটা যেটা আমরা দেখি সেটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট। মানে আমাদের নর্থ অফ নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট অ্যান্ড নর্থ ইস্টের যে ডিরেকশনসটা, এই পুরো নর্থের যে সেকশনটা রয়েছে এটা ওয়াটার এলিমেন্ট কন্ট্রোল করছে। এবার এখানে আমরা যদি ব্লু কালার করি খুব ভালো, কিন্তু যদি আমরা কোনোভাবে লাল করছি, মানে সেই অ্যাট্রিবিউটটাকে আমরা চেঞ্জ করে দিলাম, তখনই কিন্তু সমস্যা হবে, আমাদের প্রবলেম শুরু হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, এবং দর্শকরা যারা দেখছেন তারাও রিলেট করতে পারবেন। নর্থ ইস্ট, এটা এখানে এই ডিরেকশনটাতে কিন্তু বাস্তু পুরুষের মাথা থাকে। ওই যে বললাম যে শুয়েছিলেন এবং তাকে টেক কেয়ার করার জন্য আমাদের রাখা হয়েছে, প্রত্যেকটা পুজোতেই আমরা সেটা ইউজ করি। এবার বাস্তু পুরুষের মাথা যখন নর্থ ইস্টে থাকছে, সেখানে যদি আমরা কোনোভাবে ফ্লাশ করি, কোনোভাবে টয়লেট করি, কোনোভাবে যদি আমরা রান্না করি, তাহলে অবশ্যই আমরা প্রবলেমকে ডেকে আনছি। এবং 99% দেখা যাচ্ছে কি ক্যান্সারের হিস্ট্রি নর্থ ইস্টে টয়লেট এবং রান্নাঘর। ওকে। এবং এটা আমরা রিসার্চে পাচ্ছি। মানে যখন কোনো একটা জিনিসকে আমরা এত কনফিডেন্টলি বলছি, মানে এটা একটা ফর্মুলা হয়ে গেল, মানে নর্থ ইস্টে এটা থাকলেই এটা হবে, এটা একটা ফর্মুলা। এবং ফর্মুলা কখন হচ্ছে? যখন 100-এ 99 কি 100% অ্যাপ্লিকেবল, তাছাড়া তো সেটা ফর্মুলা হবে না। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা পাচ্ছি, মানে এটা দেখা যাচ্ছে। এবারে
এক একটা ডিরেকশনের এক একটা অ্যাট্রিবিউট রয়েছে। যেমন ধরো নর্থ অফ নর্থ ইস্ট হেলথকে কন্ডাক্ট করে, মানে আমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, আমাদের হেলথটা কেমন যাবে, এটাকে রুল করে। নর্থ আবার যেমন ধরো অপরচুনিটিস, নিউ ক্লায়েন্টস, আমরা নতুন ক্লায়েন্ট পাবো কিনা, আমাদের বিজনেস কেমন চলবে, এই পুরো ব্যাপারটা নর্থ কন্ট্রোল করছে। তাহলে নর্থ অফ নর্থ ওয়েস্ট, নর্থ অফ নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট, এই পুরো যে ডিরেকশনটা বললাম সেটা একটা নর্থের একটা সেকশন। এখানে যদি কেউ ব্লু কালার করে তার কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, এবার আমরা মুভ করব, যেহেতু ডিরেকশন এবং কালারটা তুমি বললে, এবার আমরা ইস্টের দিকে মুভ করব। নর্থের ডিরেকশনটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট, জল তত্ত্ব যেটাকে আমরা বলছি। এবার আমরা এগোচ্ছি বায়ু তত্ত্বের দিকে, সেটা হচ্ছে ইস্ট অফ নর্থ ইস্ট, ইস্ট এবং ইস্ট অফ সাউথ ইস্ট। এটা পুরো ইস্টের একটা সেকশন। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এটাকে বলে হচ্ছে আমাদের বাস্তু চক্র, অ্যাঙ্গুলার একটা চক্র, যেটা আমরা শক্তি চক্র হিসেবে ডিভিশন করেছি। এই ডিভিশনটা শক্তি চক্র হিসেবে আমরা করছি। এই ইস্টের পুরো সেকশনটা খুব শুভ, এবং এখানে আমরা যদি গ্রিন কালার করি খুব ভালো হবে। আচ্ছা, গ্রিন কালার কেন কি, এটা হচ্ছে বায়ুতত্ত্বের একটা জায়গা এবং বায়ুর সাথে নেচারের একটা রিলেশনশিপ রয়েছে। সেই জন্য শাস্ত্র মতে যদি এখানে সেটা পেস্তা গ্রিন হতে পারে, লাইট গ্রিন হতে পারে, যে কোনো রকম গ্রিনের শেড যদি আমরা করি তাহলে ভালো হবে। কোনো মতে যদি ইস্ট অফ নর্থ ইস্ট এবং ইস্টে যদি বাথরুম হয় সেটাও কিন্তু একটা বাস্তুদোষ ক্রিয়েট হলো, এবং এখানেও কিন্তু অবশ্যই প্রবলেমস হবে। সেটা কি আমরা পরে ডিসকাস করছি। এখানে একটা জায়গায় টয়লেট করা যেতে পারে, সেটা হচ্ছে ইস্ট অফ সাউথ ইস্ট। ইস্ট অফ সাউথ ইস্ট ডিরেকশনটাতে আমরা টয়লেট করতে পারি। না, আমার মানে এটা তো খুব চাপ দেখে বোঝা খুব জটিল লাগছে। আমি যেটা জিজ্ঞাসা করতে চাইছি সেটা হচ্ছে যে ধরুন মূলত বেডরুম বা ডাইনিং রুম এইগুলোতে কোন কোন কালারগুলো হয় করা উচিত, না হলে অ্যাভয়েড করা উচিত? সব থেকে প্রথমে আমি রান্নাঘর, বাথরুম একটা অ্যাভারেজ যেটা, তারপর আমি বেডরুমে আসছি। রান্নাঘর হচ্ছে সব থেকে ভালো সাউথ অথবা সাউথ ইস্ট। এটা একটা সব থেকে শুভ জায়গা। কেন? এটা অ্যাস্ট্রোলজিক্যালি মঙ্গলের ডিরেকশন, অগ্নিকোণ যেটাকে আমরা বলি, ফায়ার এলিমেন্ট। এবার এই এলিমেন্টটাতে যদি আমরা কোনোভাবে জলের কোনো রকম ব্যাপার আনি, ধরো আমরা কোনো সেপটিক ট্যাঙ্ক করে ফেললাম, অথবা ধরো কোনো রকমভাবে কোনো বাথরুম করে ফেললাম, তাহলে কিন্তু সেখান থেকে নেগেটিভিটি আসছে। সাউথ ইস্ট এবং সাউথ এই ডিরেকশনটা অগ্নির সঙ্গে একটা জলতত্ত্বের একটা মিশ্রণ হলো এবং বাস্তুদোষ ক্রিয়েট হলো। বেডরুম অথবা খাট বা এই যে জাতীয় মানে রিলেশনশিপ সেখানে কন্ট্রোল হচ্ছে, আমরা বেডরুমে থাকছি এবং তার সাথে সাথে বসবাস করছি, তাহলে এটার সব থেকে ভালো ডিরেকশন হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট ডিরেকশনে যদি বেডরুম হয় রিলেশনশিপ ভালো থাকে, এবং যখন আমরা অন্য কোনো ডিরেকশনে করছি অথবা অন্য কোনো রকমভাবে ইনব্যালেন্সমেন্ট হচ্ছে, তখন কিন্তু দেখবে রিলেশনশিপে একটা হয় না ঝগড়াঝাটি, একটা অ্যাগ্রেশন প্রবলেম কিন্তু আসবে। ওকে, আচ্ছা, এবার আপনি আর একটা বিষয় হচ্ছে, এটা তো ভেতরের কালার গেল, বাড়ির বাইরের কালারের ক্ষেত্রে? বাড়ির বাইরের কালারের ক্ষেত্রে এবং ভেতরের কালারের ক্ষেত্রে যেটা সব থেকে সেফ কালার আমরা বলি, যে যেটা সবাই করতে পারে, মানে উইদাউট সিইং এনি হরোস্কোপ অথবা কোনো বাস্তু, সেটা হচ্ছে ক্রিম কালার অথবা হোয়াইটিশ কোনো কালার। কেন কি, দেখো এই কালারটা খুব একটা কাম অ্যান্ড সুদিং এফেক্ট, তো সবাই করতে পারে। লাইট কালার যদি বাড়ির ভেতরেও করা হয় সেটার কোনো সাইড এফেক্ট হয় না, কিন্তু যখনই কোনো উগ্রতা কালার আমরা করছি, সেটা ডিরেকশন ডিপ কালার, ডিপ ব্লু কালার, নেভি ব্লু কালার, রেড কালার বা ইয়েলো কালার, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ডিরেকশনটা দেখতে হবে, এটা আমাদের কোন দিকে আমরা করছি, না হলে কিন্তু সেখান থেকে সমস্যা আসবে। এবং আমি একটা সায়েন্সের মানে ফিজিক্সের ল বলবো, যেটা আমরা জানি এনার্জির জন্যে, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের একটা ল রয়েছে, যে এনার্জি কান্ট বি ক্রিয়েটেড, ক্যানট বি ডেস্ট্রয়েড, উই ক্যান অনলি ট্রান্সফার দি এনার্জি। আমরা কিন্তু এনার্জিটাকে কখনো ক্রিয়েটও করতে পারি না, ডেস্ট্রয় করতে পারি না, আমরা শুধু ট্রান্সফার করতে পারি। তো এটা কিন্তু থার্মোডাইনামিক্সে বলাই রয়েছে, সেই শাস্ত্রটাই কিন্তু বাস্তুশাস্ত্র। মানে ভিতরে বা বাইরে হলেও লাইট কালার সুবিধা। একদম একদম। আমি শর্টে যদি বলি, নর্থের দিকটা আমরা ব্লু করতে পারি, এবং সেখানে যদি কোনো বেডরুম আসছে বা কোনো রকম ভাবে এই এলিমেন্টস গুলো রয়েছে, সেখানে আমরা ব্লু কালার দিয়ে সেটাকে ব্যালেন্স করতে পারি। এটাতে বাস্তু দোষটাও কাটলো এবং নর্থের ডিরেকশনটা সেই কালারটাও পেলো। এবার যদি আমি ইস্টের কথা বলি, সেখানে পেস্তা গ্রিন অথবা লাইট গ্রিন কালার আমরা ইস্টের জন্য ইউজ করতে পারি। এবার যদি আমরা যাই সাউথ বা সাউথ ইস্ট, যেটা অগ্নিকোণ বা
মানে আগুনের তত্ত্ব হিসেবে আমরা এলিমেন্টসটাকে ইউজ করছি, সেখানে ডিপ রং আমরা ইউজ করতে পারি, কেন কি সেটা মঙ্গলের ডিরেকশন। তো সাউথের ডিরেকশনটাতে বা সাউথ ইস্টের ডিরেকশনটাতে আমরা রেড কালার, অরেঞ্জিশ কালার বা পিঙ্ক কালার, যে কোনো ডিপ কালার কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, একদম। আর বাড়ির বাইরে হলে? বাড়ির বাইরে হলে অবশ্যই আমি লাইট কালার প্রেফারেন্স দেবো। এটাতে কি হয়, আমরা নেগেটিভিটিটাকে যখন আমরা আটকাচ্ছি তখন এমন কোনো কালার দিতে হবে যেটা সেই মতে হতে হবে, মানে নেগেটিভিটিটাকে আমরা আটকাচ্ছি অবশ্যই। তো এখানে সব থেকে ভালো আমি যেটা বললাম ক্রিম কালার বা হোয়াইটিশ কালার, এরকম কালার হলে কি হবে, সেটা কাম অ্যান্ড কুল থাকবে, জিনিসটা রিফ্লেক্ট করবে, যেটাকে আমরা বলি যে কোনো ডিপ কালার সেটাকে অ্যাবজর্ব করবে, লাইট কালার থাকে সেটাকে রিফ্লেক্ট করবে। সেই জন্যেই বাড়ির যে বাইরের কালারটা লাইট কালার হলে খুব ভালো হয়। তুমি দেখবে যাদের অনেক পয়সা, যারা খুব মানে বিলিয়নের মালিক, তাদের দেখবে বাড়ির যে কালারগুলো থাকে সেগুলো একটু ক্রিমিশ কালার বা হোয়াইটিশ কালার এরকম কিন্তু ওরা চুজ করে। তো এটার একটা কারণ রয়েছে কেন করছে। এবার যদি আমি আসি ওয়েস্টের দিকটাতে, পশ্চিম দিকে কি কালার হওয়া উচিত, তো পশ্চিম দিকটা হচ্ছে আর্থ এলিমেন্ট, সেখানে তুমি ব্রাউনিশ কালার করতে পারো অথবা ইয়েলোইশ কালার যদি কেউ করে তাহলে বেটার হবে। লাস্ট যে ডিরেকশনটা সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট অফ সাউথ, মানে ওয়েস্টের দিকটাতে যদি আমি আসি, সেখানে আকাশ তত্ত্ব কাজ করে, সেখানটা আবার ওই হোয়াইট বা ক্রিমিশ কালার ভালো। এটা পুরো ডিরেকশন ওয়াইজ আমি কালারটাকে বললাম, বাড়ির ভেতর এবং বাইরে। বিষয়টা শুনতে সহজ লাগছে, ক্যালকুলেশন করাটা জটিল। কেন কি আমি দর্শকদের বলতে চাইছি যে শক্তি চক্রটা যারা দেখছেন স্ক্রিনে, এটা কিন্তু একটু কমপ্লিকেটেড। এটা পুরো গ্রিড হিসেবে ডিভাইড করা, মানে ওয়েস্ট মানে কিন্তু শুধু ওয়েস্ট নয়, ওয়েস্টের আবার সাউথ ওয়েস্ট রয়েছে, আবার ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট রয়েছে। তো অনেকে দেখবে কম্পাস নিয়ে এখনই হয়তো দেখা শুরু করে দিয়েছে যে আমার কোন দিকে পড়ছে, কিন্তু কম্পাসে কিন্তু ধরাটা খুব মুশকিল, কেন কি কম্পাসটা খুব একটা অ্যাকিউরেট না। আপনার বাড়ির প্ল্যানটাকে গ্রিড হিসেবে ভাগ করতে হবে, এবং সেখান থেকে যখন আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার ডিরেকশনটা ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট বা ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, তখন কিন্তু সেটা অ্যাকিউরেট হচ্ছে। শুধু যদি আপনি দেখেন যে ওয়েস্টের দিকটা এই কালার করে দিলাম, তখন কিন্তু আবার ওটা ইনঅ্যাকিউরেট হয়ে যাবে। তার জন্য একটা প্রফেশনাল বাস্তু কনসালটেন্টের দরকার যে আপনাকে গাইড করতে পারবে। আপনাকে আর একটা বিষয় জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে কালারের সাথে সাথে একটা ইন্টারেস্টিং পয়েন্ট থাকে, সেটা হচ্ছে যে বাড়িতে বিভিন্ন ফার্নিচার কোথায় রাখবো। এই ফার্নিচারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে বাড়িতে আলমারি যেখানে টাকা পয়সা রাখা হয় সেইটা কোন দিকে রাখলে বাস্তুমতে সেটা শুভ। একদম, আলমারিটা সবসময় কুবেরের ডিরেকশন, যেটা মানে অ্যাস্ট্রোলজিক্যালি বুধের ডিরেকশন হচ্ছে নর্থ, তাহলে উত্তর দিকে আলমারি অতি শুভ বলে আমরা জানি। সেটা কি উত্তর দিকে খোলা না উত্তর দিকে পজিশন? উত্তর দিকে রাখতে হবে, কেন কি ওই ডিরেকশনটাতে আপনি যখন আলমারিটা রাখছেন সেটা আপনার ওয়েলথটাকে ইনক্রিজ করছে। অনেকে দেখবে যে ক্যাশ ফ্লোটা নিয়ে প্রবলেম হয়, তো তার জন্য কিন্তু সাউথ ইস্ট ডিরেকশনে যখন কোনো রকমভাবে কোনো বাস্তুদোষ হচ্ছে তখন কিন্তু ওই ইনকামের জায়গাটা ডাউন হয়ে যাচ্ছে। তো নর্থের দিকে আলমারিটা রাখলেও কিন্তু পয়সার প্রবলেম হবে, কেন কি আপনার সাউথ ইস্টটা কিন্তু প্রবলেম। তো এখানে একটার সাথে একটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড। তো প্রত্যেকটা ডিরেকশনের অ্যাকচুয়ালি এক একটা অ্যাট্রিবিউটস রয়েছে। আর সেকেন্ড হচ্ছে সব থেকে বেশি আসবাবপত্রের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ঘরের বিছানা। ঘরের বিছানা কোন কোন পজিশনে রাখা উচিত আর কোন কোন পজিশনগুলো অ্যাভয়েড করা উচিত? মানে বেড যেটা বলছো, বেডের ক্ষেত্রে সাউথ ওয়েস্ট ডিরেকশনটা ভালো। সাউথ ওয়েস্টের দিকটা চেপে যদি রাখা হয় তাহলে সেটা ভালো হবে। এবং নর্থ ইস্ট, যেটা আমি বললাম, নর্থ ইস্টে যে কোনো ভারী জিনিস, সেটা বেড অথবা কোনো ওয়াশিং মেশিন, যে কোনো ভারী জিনিস নর্থ ইস্টে একদমই মানা আমাদের বাস্তুশাস্ত্রে। কেন কি ওই যে বললাম বাস্তু পুরুষের মাথা থাকে, তো সেখানটা আপনি মন্দির করতে পারেন। আমাদের মন্দিরের ঠাকুর ঘর একদম ঈশান কোণ যেটাকে আমরা বলি, তো নর্থ ইস্টটা হচ্ছে খুব শুভ। ওকে, আর ফাইনালি যেটা হচ্ছে যে মানুষের মনে প্রশ্ন থাকে যে আমি একটা ফ্ল্যাট কিনছি বা বাড়ি করছি, নিজে প্ল্যান করে করছি, যে একদম মাস্ট অ্যাভয়েড করব কোনগুলো, মানে এই দিকে ধরুন বাথরুম রাখা যাবেই না বা ইত্যাদি। মানে আমি যখন প্ল্যান করব তখন বাথরুম, বেডরুম, ড্রয়িং রুম,
ডাইনিং রুম, এই সমস্তগুলো মোটামুটি কি বিষয়ে মাথায় রেখে করা উচিত? আপনি যখন রান্নাঘর আর বাথরুমটাকে ব্যালেন্স করে নেবেন, আপনার কিন্তু 70% বাস্তুদোষ কমে গেল। আচ্ছা, তো রান্নাঘরের যে ডিরেকশন, আপনাকে দেখে নিতে হবে যে আপনি যে ফ্ল্যাটটা নিচ্ছেন সাউথ ইস্টে যেন কোনো রকম বাস্তুদোষ না থাকে। বাস্তুদোষ মানে হচ্ছে সাউথ ইস্টের দিকে কোনো রকম ভাবে যেন বাথরুম না হয়, আর নর্থ ইস্টের দিকে, নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট এই দুটো ডিরেকশনে বাথরুম কোনো মতে যেন না হয়। এটা আপনাকে দেখে নিতে হবে। কেন কি আমাদের দুটো ডিরেকশন রয়েছে যেটার কোনো রেমেডি নেই আমাদের বাস্তুশাস্ত্রে, সেটা হচ্ছে নর্থ ইস্টের বাথরুম আর কিচেন, আর আরেকটা ডিরেকশন হচ্ছে সাউথ ওয়েস্টের এন্ট্রেন্স। আচ্ছা, সাউথ ওয়েস্টের এন্ট্রেন্সকে আমরা সব থেকে খারাপ বলে মনে করি এবং এটার কোনো রেমেডি নেই। আচ্ছা, মানে আপনি ঢুকবেন এবং ঢোকার 6 মাস পর থেকে আপনার কিন্তু একটা ডাউনফল স্টার্ট হয়ে যাবে। ইট ক্যান বি হেলথ প্রবলেম, ইট ক্যান বি ফিনান্সিয়াল প্রবলেম, ডিপেন্ডিং অন দি হরোস্কোপ আপনার কখন কি হবে। কেন কি অ্যাস্ট্রোবাস্তু লিঙ্কড, তো এখানে কিন্তু আপনাকে এটা অ্যাভয়েড করা উচিত। যারা নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনবেন তাদের একটাই রিকোয়েস্ট, সাউথ ওয়েস্টে যেন এন্ট্রেন্স না হয় এবং নর্থ ইস্টে যেন কোনো রকমভাবে টয়লেট অথবা রান্নাঘর না হয়। এছাড়া ধরুন বেসিক্যালি যাদের ফ্ল্যাট আছে তাদের কাছে তো অপশন অনেক লিমিটেড, বাট যাদের ইন্ডিপেন্ডেন্ট বাড়ি আছে তারা তো পরিবর্তন করতে পারবে, মুভ করতে পারবে। এন্ট্রান্সটা বা এক্সিটটা কোন দিকে হওয়া উচিত? এন্ট্রেন্সটা আমাদের একটা মিথ রয়েছে যে শুধু ইস্টের এন্ট্রি আর নর্থের এন্ট্রিটা খুব শুভ হয় আর বাকিগুলো ভালো হয় না। এটা আমি প্রচুর মানুষকে দেখেছি যে উত্তর দিক আর পূর্ব দিকটা খুব শুভ আমরা মনে করি, কিন্তু একদমই নয়। আমরা কিন্তু যে কোনো ডিরেকশনেই কিন্তু আমরা এন্ট্রেন্স নিতে পারি। কন্ডিশনটা কি রয়েছে? 0 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি সাউথ, 0 ডিগ্রি ইস্ট এবং 0 ডিগ্রি ওয়েস্টে হতে হবে। অর্থাৎ N3 N4, মানে আমি যে ওই শক্তিচক্রটা দিয়েছি, আমাদের N3 N4, S3 S4, সাউথের দিক, নর্থের দিক এবং ইস্টের দিক, এই ডিরেকশনে একদম 0 ডিগ্রি যেখানে আসছে আপনি সেটাতে কম্পাস ইউজ করতে পারেন। আপনি যখন কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ি দেখতে গেছেন, আপনাকে দেখতে হবে যে ডিগ্রিটা কতটা। আচ্ছা, যদি সে ডিগ্রিটা 0 হয়, নর্থের দিকে আপনার এন্ট্রেন্স, খুব ভালো কথা, কিন্তু সেটা যেন কোনো মতে নর্থ ইস্ট হয়ে যাচ্ছে না তো, এটা আপনাকে দেখতে হবে। কেন কি আপনার ডিগ্রি যদি চেঞ্জ হয়ে যায়, আপনার কিন্তু সেই অ্যাট্রিবিউটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি যে কোনো ডিরেকশনে এন্ট্রেন্স নিতে পারেন। কন্ডিশনটা হচ্ছে 0 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি ইস্ট, 0 ডিগ্রি সাউথ, 0 ডিগ্রি ওয়েস্ট হতে হবে। বাস্তুর সাথে একটা মানুষের জীবনের ওয়েলথ ক্রিয়েট করা, মানে আমি একটা বাড়িতে থাকলাম, সেই বাড়িতে বাস্তু দোষ থাকলে সেই মানুষটার জীবনে ওয়েলথ ক্রিয়েট করতে সমস্যা কি সৃষ্টি হতে পারে? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই বাস্তু কারেকশন করে মানুষ সত্যিকারের বড়লোক হতে পারে কিনা? ডেফিনেটলি আমরা প্রচুর এরকম ক্লায়েন্ট দেখেছি যাদের একটা হিউজ চেঞ্জ হয়েছে। এবার এখানে অ্যাস্ট্রোলজিরও একটা বিশাল বড় ফ্যাক্টর রয়েছে যে তার হরোস্কোপটা কতটা স্ট্রং। এবার সেই যদি স্ট্রং হরোস্কোপ হয়, সে যদি একটুখানিও বাস্তুতে চেঞ্জ করে নেয়, তার পোটেনশিয়াল যদি থাকে, সে কিন্তু একটা হিউজ জায়গায় চলে যাবে। তো অ্যাস্ট্রোলজিক্যালি এটা লিঙ্কড, বাট বাস্তুতে যদি কোনো রকম কারেকশন করতে হয়, আমি বলবো সাউথ ইস্টটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লোয়ের ডিরেকশন। এই ডিরেকশনটাতে যদি কোনো রকমভাবে কোনো অসুবিধা থাকে, তাহলে কিন্তু তার ফ্লো অফ ইনকামটা আটকে যাবে। তার কি করা উচিত? সাউথটা হচ্ছে আমাদের যেহেতু মঙ্গলের ডিরেকশন, সে একটা কাজ করতে পারে, যদি কারো সাউথ ইস্টে মেনলি বাথরুম থাকে, সে বাথরুমে রেড কালারের টেপটা ইউজ করতে পারে। কেন? সেই এনার্জিটাকে সে ব্যালেন্স করছে, তো সেটা সে অ্যাপ্লাই করতে পারে। এবং তার সাথে সাথে দেখতে হবে নর্থে কি রয়েছে। কুবেরের ডিরেকশন যেহেতু, মার্কারির ডিরেকশন, তো নর্থে যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে ব্লু টেপ। তো এই যে কালার থেরাপি বা কালারের ইউজ করে সে কিন্তু উইদিন আ মান্থ চেঞ্জ নিজেই দেখতে পারবে, এবং সেটা কস্ট এফেক্টিভ, একদমই আপনারা নিজেরাই করতে পারেন এগুলো। তো এগুলো হচ্ছে টিপস, এবং সেখান থেকে কিন্তু আপনি চেঞ্জ দেখতে পারবেন। এবার একটা প্রশ্ন আসি, সেটা হচ্ছে অনেকেই এখন বিজনেস করছে এবং বিভিন্ন জায়গায় কিনছে না, অনেক সময় রেন্টে নিচ্ছে। তো এই ধরুন কোনো দোকান বা শপ রেন্ট নেওয়ার আগে কি কি বাস্তুর দিক দেখে নেওয়া উচিত? হতে পারে যে তার সেটা বড় দোকান না, ছোট দোকান। তো যে কোনো একজন মানুষের ছোটখাটো একটা দোকান নেওয়ার সময়ও বাস্তুর কোন কোন দিকগুলো খেয়াল রাখা উচিত? দোকানের ক্ষেত্রে সব থেকে শুভ হচ্ছে ইস্ট। কেন কি ইস্ট হচ্ছে মার্কেটিং এর ডিরেকশন।
আমাদের যে অ্যাট্রিবিউটসের মধ্যে ইস্টের ডিরেকশনটাই হচ্ছে মার্কেটিং, মানে কতটা রিচ হবে, কতটা ভালো হবে আমাদের সেই বিজনেসটাতে, সেটা কিন্তু ইস্ট, নেম ফেম মার্কেটিংয়ের ডিরেকশন। তাহলে অবশ্যই ইস্টের ডিরেকশনটা আমাদেরকে দেখতে হবে, সেখানে কোনো রকমভাবে কোনো অসুবিধা নেই তো। যেমন ধরুন আমি ওইটাই বলবো আবার, বাথরুম বা কোনো রকমভাবে কোনো রান্নাঘর, এই যে জিনিসগুলো, যদি রেস্টুরেন্ট হয় তাহলে সেটার একটুখানি আলাদা হবে বাস্তু, যদি কোনো গার্মেন্টসের দোকান হয় তাহলে একটু আলাদা হবে, বাট মেনলি আপনাকে ইস্টের ডিরেকশনটা একটু দেখে নেওয়া উচিত, যাতে আপনার ইনকাম বা ক্লায়েন্টস বা গ্রোথে কোনো অসুবিধা যাতে না হয়। অনেক সময় দেখা যায় যে গোটা ফ্ল্যাটের মধ্যে সে একটা ছোট দোকান নিল, তো সেইখানে কি পজিশনটা দেখা উচিত যে ফ্ল্যাটের কোন দিকে দোকানটা রয়েছে? একদম। দেখো আমি দেখেছি কর্নার প্রপার্টি যদি হয়, কর্নারের দিকে যদি প্রপার্টি হয় তাহলে কিন্তু একটু অসুবিধা হয় গ্রোথে। এটা একটা বিশাল বড় ফ্যাক্টর, কেন কি যখনই আমরা বিজনেস বাস্তুতে চলে আসবো, কর্নার প্রপার্টি বলতে ধরো একটা রাস্তা রয়েছে, তার একদম কর্নারে যদি কোনো ভিলা থাকে বা কোনো রকম ফ্ল্যাট থাকে, এটা মেনলি ফ্ল্যাটের জন্য অ্যাপ্লিকেবল নয়, ভিলা এবং বাড়িটাই মেনলি থাকে, তো কর্নার প্রপার্টি হলে কিন্তু একটু অসুবিধা হয় সেলসে মেনলি। তো ওটা আমাদেরকে দেখতে হয় যে কোন দিকে রয়েছে সে প্রপার্টিটা। না, কর্নার প্রপার্টির ফ্ল্যাটেও কি সমস্যা হতে পারে? কম হয়, ফ্ল্যাটে কম হয়, মানে বিজনেসটা আলাদা বাস্তু হিসেবে ধরা হয়, আর ডোমেস্টিক, যেমন ডোমেস্টিকটা আলাদা, কেন কি ওটা আমরা রেসিডেন্সিয়াল বাস্তুর আন্ডারে পড়ছে। বিজনেস বাস্তু যেমন ধরো তোমার বাড়ির যে বাস্তু, সেটা নট সিমিলার টু অ্যান ইন্ডাস্ট্রি অর ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে বিগ মেশিনস রয়েছে, সেখানে ড্রেনেজ সিস্টেম রয়েছে, তো ইন্ডাস্ট্রিয়াল বাস্তু এবং বিজনেস বাস্তুটা একদম আলাদা এবং ওটা আরো কমপ্লিকেটেড। তো ওটা আমাদের ইন্ডিভিজুয়াল যার রিকোয়ারমেন্ট থাকে, বা যারা ফ্যাক্টরি স্ট্যাবলিশ করছে, কি র মেটেরিয়াল রয়েছে, আয়রন রয়েছে না গার্মেন্টস রয়েছে, কেন কি দ্রব্য আলাদা হয়ে গেলে প্ল্যানেটসও আলাদা হয়ে যাবে। আয়রন অ্যান্ড স্টিল স্যাটার্ন, আর গার্মেন্টস হয়ে গেছে ভিনাস, তো এখানে আবার অ্যাস্ট্রো বাস্তু সেই আবার চলে এলো, ওটা পুরো আলাদা একদম। এগুলো তো গেল কমার্শিয়াল ডোমেস্টিক মিলিয়ে কথা। এবার আজকের ডেটে মানুষের একটা বড় সমস্যা হচ্ছে সম্পর্ক। সেটা বাবা মার সাথে সম্পর্ক হতে পারে, বাবা মার মধ্যে সম্পর্ক হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে, কিংবা পিতা পুত্র কিংবা পুত্র মাতার সম্পর্ক হতে পারে। এই যে সম্পর্কগুলো, এটা বাস্তুর সাথে কতটা রিলেটেড, এবং যদি কোনো মানুষের সম্পর্কের অবনতি ঘটে কি কি কারেকশন করে সেটা ঠিক করা যেতে পারে? দেখো, সব থেকে প্রথমে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বা সেক্সুয়াল অ্যাট্রাকশন অথবা বেডরুমের যে ব্যাপারটা, আমরা দেখি নর্থ ওয়েস্ট বলে একটা ডিরেকশন রয়েছে আমাদের, তো নর্থ ওয়েস্ট কিন্তু এই জিনিসগুলোকে কন্ট্রোল করে, অ্যাট্রাকশনের ব্যাপারটা। আর সাউথ ওয়েস্ট ডিরেকশন সেটা রিলেশনশিপ এবং স্কিলস এটাকে কন্ট্রোল করে। সাউথ ওয়েস্টের বেডরুম খুব ভালো, যদি বেডরুম না থাকে, যদি রিলেশনশিপে খুব প্রবলেম হচ্ছে, বাস্তু মতে বাড়ি না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সাউথ ওয়েস্টের দিকে ফ্যামিলি ফটো আপনি লাগিয়ে দেবেন। আচ্ছা, এটাতে কি হবে, আপনি ওই ডিরেকশনটাতে ওই এলিমেন্টটা ব্যালেন্স করে দিলেন, কেন কি ওই ডিরেকশনটা হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ, এগুলো হচ্ছে রেমেডি একদম, এটা আপনি করতেই পারেন। যেমন আমরা বলি সাউথ অফ সাউথ ওয়েস্ট, এটা একটা ডিরেকশন। সাউথ অফ সাউথ ওয়েস্ট হচ্ছে ডিসপোজালের জায়গা, লেট গো, টক্সিক ব্যাপারটা, মানে যেটা আমরা ডিটক্স করি জিনিসটাকে। এবার যখন আমরা সাউথ অফ সাউথ ওয়েস্টে কোনো জিনিস রাখছি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। আচ্ছা, মানে অনেকে হয় না যে আমার এই জিনিসটা বিক্রি হচ্ছে না, আমাকে বিক্রি করতে হবে তাড়াতাড়ি, তো তারা কিন্তু ওই সাউথ অফ সাউথ ওয়েস্টটাকে ইউজ করতে পারে, লেট গো থিংস। এখানে ওই জন্য আমরা বাথরুমকে খুব ভালো মনে করি, কেন কি ওই যে বললাম ডিসপোজালের জায়গা, লেট গো থিংস আমরা ছেড়ে দিচ্ছি। তো এরম কিছু ডিরেকশনস রয়েছে, কিছু টিপস রয়েছে, কিছু রেমিডিজ রয়েছে, যেগুলো খুব সিম্পল এবং এটা আমরা করতেই পারি। না, আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে মানে মূলত এখনকার দিনে তো মোস্ট প্রবলেম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক, আর আজকের ডেটে অনেকেই এই সমস্যায় ভুগছেন। তো তাদের মাস্ট অ্যাভয়েড বাস্তু দোষগুলো কি কি? একটা তো হচ্ছে সাউথ ওয়েস্টটাকে ব্যালেন্স রাখা, যেটা বললাম, সেটা রিলেশনশিপকে করতেই হবে। এখানে ফ্যামিলি ফটো আপনি রাখলেন খুব ভালো হবে, রিলেশনশিপে ঝগড়া বা অ্যাঙ্গার ইস্যুস, প্রবলেমস, দুজনের মধ্যে মনোমালিন্য যে ব্যাপারটা থাকে ওটা কমবে। এবারে আর একটা অ্যাসপেক্ট রয়েছে অরিজিৎ, সেটা হচ্ছে হরোস্কোপ। দুজনের হরোস্কোপও কিন্তু ভীষণভাবে ম্যাটার করছে।
কেন কি রিলেশনশিপ মানেই তো একটা দুজনের এনার্জি কানেক্টেড, সেটা বাস্তুর এনার্জি হোক অথবা অ্যাস্ট্রোর এনার্জি হোক। দুজন যখন একই বাড়িতে থাকছে, একসাথে এনার্জি এক্সচেঞ্জ করছে, বাস্তুর একটা ইম্পর্টেন্স তো অবশ্যই রয়েছে, কিন্তু তার কি দশা চলছে এটাও একটা ইম্পর্টেন্ট। যদি দেখো, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, তার মঙ্গলের মহাদশা চলছে এবং নিচস্থ মঙ্গল এবং সাউথের দিকে প্রবলেম আছে, তাহলে কিন্তু তার কোনোভাবে চোট লাগা, আঘাত লাগাটা বেড়ে যাবে। তো এখানে অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট এবং তার সাথে সাথে বাস্তু দুটোর কিন্তু অ্যামালগামেশন, যেটা আমরা বলি, দুটোকেই দেখতে হবে। যদি বাস্তু দেখছি সেটা কিন্তু অ্যাস্ট্রোর সাথে কানেক্ট, শুধু একটা দেখলে হবে না। অনেক সময় এরকম দেখা যায় যে তার মহাদশা খুব ভালো চলছে, তার হরোস্কোপে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তুতে প্রবলেম হয়ে রয়েছে। তো আবার এরকমও দেখা যায় যে বাস্তুতে তো সবকিছু ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোথা থেকে আসছে? তাহলে হরোস্কোপ থেকে আসছে। তো দুটোকে যতক্ষণ দেখা হচ্ছে না, সেটা কিন্তু ইনকমপ্লিট প্রেডিকশন। আমরা দুটোকেই দেখবো, ওই জন্য দুটোকেই কনসিডার করা হয়। আরেকটা জ্বলন্ত সমস্যা বলছি মানুষের, সেটা হচ্ছে যে ধরুন আজকের ডেটে তো মানুষের ইনকামও আস্তে আস্তে বাড়ছে, কিন্তু বিশেষ করে যারা নিউ জেনারেশন জেন জি, তাদের প্রবলেম সেটা হচ্ছে ইনকাম তো বাড়ছে, তার সাথে সাথে বিভিন্ন কারণবশত এত খরচ হয়ে যাচ্ছে যে সেভিংস আর হচ্ছে না। তাহলে একটা হচ্ছে সেভিংসের জন্য ভালো বাস্তু কি, আর দুই হচ্ছে এই যে খরচ হয়ে যাচ্ছে, এই বিহেভিয়ার প্যাটার্নটাকে চেঞ্জ করার জন্য কি বাস্তুতে কোনো রেমেডি আছে? দেখো, সেভিংস এবং ক্যাশ ফ্লো, যেটা আমি বললাম, নর্থ তার কিছুটা সাউথ ইস্ট কন্ট্রোল করে, তো এই দুটো ডিরেকশনকে যদি আমরা ব্যালেন্স করে রাখতে পারি অবশ্যই ভালো। যদি ব্যালেন্সড না থাকে, সেটাকে অবশ্যই আমরা কিছু টিপস দিয়ে সেটাকে ম্যানেজ করতে পারি। যেমন বললাম, যদি নর্থে কিছু প্রবলেম থাকে, তাহলে কিছু মার্বেলস রয়েছে, কিছু স্টোনস রয়েছে, বা কালার চেঞ্জ করা যেতে পারে, টেপস লাগানো যেতে পারে, যন্ত্র ইউজ করা যেতে পারে। যেমন কুবেরের ডিরেকশন হচ্ছে নর্থ, তাহলে সেখানে আমরা ধন্বন্তরী বা এরকম ভাবে কোন রকম লক্ষ্মী যন্ত্র ইউজ করে সেই এনার্জিটাকে আমরা ব্যালেন্স করব। ওকে, আচ্ছা, আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, যেহেতু ওয়েলথের কথা আসছে, এই দোকানের ক্যাশ কাউন্টার কোন দিকে থাকবে বা কোথায় থাকবে, সেটা একটা কিন্তু অনেকের প্রশ্ন। সেটা কোথায় থাকা উচিত? সেটা নর্থ অথবা ইস্টে, মানে একই ব্যাপার একদম। মানে যেখানে আমরা বাড়ির ক্ষেত্রে আলমারিটা করছি নর্থ কুবেরের ডিরেকশন, ঠিক সেরকম ভাবেই আমরা দোকানের যে ক্যাশ কাউন্টার অথবা দোকানের যে আলমারি রয়েছে, সেটাকে আমরা নর্থের দিকে রাখতে পারি অথবা ইস্টের দিকে রাখতে। এইবার আসছি মানে ড্রেসিং রুমে, সেইখানে আয়না, এই আয়না নিয়ে একটা বিশাল বড় চর্চা থাকে। তাহলে বাস্তু মতে বাড়িতে আয়নাটা কোথায় থাকা উচিত? আপনি ওয়েস্টের দিকে লাগাতে পারেন অথবা সাউথের দিকটাতে। এটা আমাদের ভালো ডিরেকশন, যেটা আমরা আয়নার জন্য বলি। আর আপনি দেখবেন এটা একটা বলার চল রয়েছে যে বিছানা, মানে যেখানে বেড রয়েছে, বেডের সামনাসামনি আয়নাটা রাখা নাকি ভুল। এটার একটা কারণ রয়েছে, কেন কি রিফ্লেকশনের জন্য। তো আমরা এটাও সাজেস্ট করি যে যদি মানে বেডের অপোজিটে যদি কোনো আয়না থাকে, ওটাকে আপনারা ঘুরিয়ে রাখতে পারেন বা ঢাকা দিয়ে রাখতে পারেন। এটা থেকে কিন্তু নেগেটিভিটিটা বাড়ে। সেই জন্যে যদি কারুর ড্রেসিং টেবিল একদম বেডে রিফ্লেকশন করছে, মানে আয়নাটা যদি বিছানার দিকে একদম আছে, তো অবশ্যই সেটাকে একটুখানি ঢেকে রাখা উচিত, অথবা আপনি ঘুরিয়ে রাখতে পারেন। না হলে তার নেগেটিভ এফেক্ট পড়বে এবং সেটা মেনলি রিলেশনশিপে পড়বে। আচ্ছা, কেন কি সেটা রিফ্লেক্ট করছে বেড, মানে বেডের দিকে তার এনার্জিটা পড়ছে, সেই জন্য। আর ডিরেকশনটা থাকা উচিত ওয়েস্ট অথবা সাউথ, এই দুটো জায়গায় আমরা আয়নাটাকে প্লেস করতে পারি। আর একটা মায়েদের সমস্যা হচ্ছে যে ছেলে মেয়ে কথা শুনছে না, ছেলে মেয়ে পড়ছে না। এই বাচ্চাদের কনসেন্ট্রেশন বা পড়াশোনায় ভালো হওয়া, এগুলোর জন্য বাস্তুতে বাবা মাদের কি কি লক্ষ্য রাখতে হবে? বাস্তুতে আমি এটা সবাইকে বলি, এবং আমার কাছে যখন ক্লায়েন্টস আসেন তখন অ্যাস্ট্রোলজির সাথে সাথে তো বাস্তুটা আমি বলেই দেই চার্ট থেকে। তো বাচ্চারা যাদের কনসেন্ট্রেশন প্রবলেম রয়েছে, যারা মনে রাখতে পারছে না, এটা দেখবে অনেকের প্রবলেম যে মুখস্থ করে গেল বা পড়ে গেল, পরীক্ষার খাতায় ভুলে যাচ্ছে, এটা একটা খুব প্রবলেম। তো বুধের ডিরেকশন হচ্ছে নর্থ, উত্তর দিক। তাহলে উত্তর দিকে ফিরে যদি পড়া যায় অথবা উত্তর দিকে যদি স্টাডি টেবিলটা করা যায়, তাহলে কিন্তু সেখান থেকে একটা বিশাল পজিটিভ রেজাল্ট আমরা পাবো। উত্তর দিক ফর স্টুডেন্টস, যারা পড়াশোনা করছে, পড়ুয়া বাচ্চা। এরকম কোনো ব্যাপার আছে যে সাবজেক্ট ওয়াইজ
ঘর হওয়া উচিত, মানে কোনো আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে এলো বা না, এরকম কিছু নেই, এটা মিথ। আমি আরেকটা মিথ বলছি, এটা যেমন তুমি বললে আমাদের না বাস্তুতে প্রচুর মিথস রয়েছে। মানে যেমন ধরো এই যে বললে দোষ একটা আলাদা জিনিস। দোষ মানে হচ্ছে যখন ডিসব্যালেন্সমেন্ট অফ এনার্জি হচ্ছে, ওই যে বললাম অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ তত্ত্বটা যখন ডিসব্যালেন্স হচ্ছে তখন কিন্তু দোষ হচ্ছে। কিন্তু যেমন দেখবে আগেকার দিনে বলা হতো উত্তর দিকে মাথা করে শুবি না। কেন বলা হতো? এটার কিন্তু কোনো বাস্তু দোষ না, এটা হচ্ছে উত্তর দিকে ম্যাগনেটিক ফিল্ডস রয়েছে, আমাদের মাধ্যাকর্ষণ শক্তির থ্রু দিয়ে সেটাকে টানে। তো কি হয়, আমাদের মাথাটা যদি উত্তর দিকে থাকে তখন ওই ম্যাগনেটিক পুলের জন্য হয়তো আমাদের স্লিপ ডিসঅর্ডার হবে অথবা ঘুমটা ভালো হলো না। তো এটা কিন্তু কোনো বাস্তু দোষ না। আচ্ছা, ঠিক আছে, এটা একটা মিথ যে উত্তর দিকে ফিরে শুবি না। আমি আমার প্র্যাকটিসে দেখেছি উত্তর দিকে ফিরে শুলেও কোনো অসুবিধা হচ্ছে না, সেটা ব্যবসাতেও হচ্ছে না, সেটা কোনো কেরিয়ারেও হচ্ছে না। তো কিছু কিছু জিনিস আছে সেগুলো হচ্ছে সুপারস্টিশিয়াস, যেগুলো ইল বিলিভস, আর কিছু আছে যেগুলো সায়েন্টিফিক। তো আমাদের অ্যাপ্রোচটা আজকের জেনারেশনে বাস্তু এবং অ্যাস্ট্রোলজির প্রতি সায়েন্টিফিক হতে হবে। এই যে বাস্তুর কালচারটা এখন আমি দেখছি যে দুবাই বা এই সমস্ত জায়গাতেও প্রচুর বাস্তুর কালচার আসছে, এইটা এখন কিরকম চর্চার মধ্যে রয়েছে গোটা পৃথিবীর? হ্যাঁ, আমি তোমাকে এই টপিকটা নিয়ে বলতে ভুলে গেলাম। সেটা হচ্ছে দেখো সিঙ্গাপুর একটা প্ল্যান্ড সিটি, এবং তুমি বিশ্বাস করবে না দুবাইও কিন্তু একটা প্ল্যান্ড সিটি। এবারে এই যে বাইরের সিটিসগুলো রয়েছে, আমরা এখানে হয়তো অতটা অ্যাপ্লাই করছি না বাস্তুশাস্ত্র, কিন্তু বাইরে কিন্তু ওরা হয়তো বাস্তুশাস্ত্র বলছে না, হয়তো স্পেশিয়াল সায়েন্স বা স্পেশিয়াল আর্কিটেকচার, স্পেশিয়াল এনার্জি, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু বাস্তু মতেই করছে। এই যে সিঙ্গাপুরের যে মিলন যে স্ট্যাচুটা রয়েছে, লায়নের যে স্ট্যাচুটা রয়েছে, সেখান থেকে ফাউন্টেনটা বেরোচ্ছে, আমরা এটা খুব নোন সিঙ্গাপুরের যে স্ট্যাচুটা রয়েছে। তো এটা কিন্তু বাস্তু মতেই ওরা কিছু দেখেছে, যে প্ল্যান করেছে, কিছু ভেবেই কিন্তু সেটাকে করা হয়েছে সেই সিটির গ্রোথের জন্যে। ইভেন কি দুবাইতে যেখানে মানে বড় বড় বিল্ডিংসগুলো হচ্ছে বা যেখান থেকে ওরা রিভারটাকে নিয়ে যাবে, দেখবেন নর্থের ডিরেকশনেই রিভারটা রাখবে, কেন কি নর্থ হচ্ছে ওয়াটার এলিমেন্ট। তো ওরা কিভাবে বাস্তুমতে করছে আমরা মানছি না, কিন্তু বাইরের দেশের যারা প্ল্যান করছে তারা কিন্তু মানছে। তো তাদের থেকে কিন্তু আমরা আস্তে আস্তে এখন শিখছি, মানে এটা আমাদেরই শাস্ত্র, আমরা মানছি না, কিন্তু বিদেশে কিন্তু মানা হচ্ছে। একদমই তাই। আচ্ছা, এইরকম ব্যাপার হয় যে পজিটিভ প্রপার্টি, নেগেটিভ প্রপার্টি, মানে ধরুন দেখা যায় যে কোনো একটা জায়গায়, কোনো একটা স্থানে, সেখানে সমস্ত ওই ফ্ল্যাটের সব বিজনেসগুলো চলে, আবার কোনো একটা ফ্ল্যাট আছে যেখানে কোনো বিজনেস চলে না। সো এই যে অ্যাজ এ হোল প্রপার্টির পজিটিভনেস বা নেগেটিভনেস, এটা কি বিজনেস কিংবা ব্যক্তিগত সম্পর্ক বা ডোমেস্টিক এনভায়রনমেন্টে প্রভাব ফেলে? একদম একদম, যেটা বললাম যে একটা বিল্ডিং 10 তলাতে সবার টয়লেট বাথরুম সেম জায়গায়, কিন্তু সবার প্রবলেম হবে না, পার্টিকুলারলি একজনেরই প্রবলেম হচ্ছে, এবং সেটা আমাদেরকে ইন্সপেক্ট করতে হচ্ছে কেন হচ্ছে। মানে জমিটা, মাটিটা সেম, ফ্ল্যাটের স্ট্রাকচার, কনস্ট্রাকশন সেম, তাহলে তার কেন প্রবলেম হচ্ছে পার্টিকুলারলি। তো এই ক্ষেত্রে আমাদেরকে তার হরোস্কোপও দেখতে হবে যে তারই কেন প্রবলেম হলো, এবং এটা অবশ্যই মানে এটা মানে সলিউশনটা অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে, এবং সেটাকে ডিটেলিং করলে কিন্তু পাওয়া যাবে। এটা হয়, এটা খুব কমন একটা প্রবলেম। আর একটা বিষয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে একটা ফ্যামিলি খুব সুখে শান্তিতে ছিল, সেই পরিবারটা নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনে কোথাও একটা গেল, সেই নতুন ফ্ল্যাট বা বাড়িতে যাওয়ার পর থেকেই তাদের জীবনে বিভিন্ন সমস্যা, পারিবারিক কেউ মারা যাচ্ছেন, চাকরি বাকরিতে প্রবলেম বা ব্যবসা বাণিজ্যে প্রবলেম ইত্যাদি শুরু হতে করলো। তো এইটা কি বাড়ি পরিবর্তনের জন্য এই ঘটনাগুলো ঘটতে পারে? একদম পারে, এবং রিসেন্টলি একটা ক্লায়েন্ট আমার কাছে এসেছিলেন, তিনি ছাদ ঢালাই দেন। অনেকে দেখবে নতুন বাড়ি করার পর তার কারুর প্যারেন্ট বা তার গ্র্যান্ডমাদার বা যে কোনো বয়স্ক মানুষ মারা যায়। এটা একটা খুব কমন কিন্তু প্রবলেম, যাদের হয়েছে তারা রিলেট করতে পারবে, যে ছাদ ঢালাই দিল তারপরের থেকে অসুস্থ, কোথায় ঢালাই দিল, কোন স্পেস এলিমেন্টটাকে সে আটকালো, সেটা কিন্তু বার করতে হবে। এবং যখন খুব ভালো থাকছিল, ভাড়া বাড়িতে ভালো থাকছিল, যখনই টাকা পয়সা হলো, একটা নতুন বাড়ি কিনলো, একটা পুরো নিজের মানে প্রায় একদম স্বপ্ন, সঞ্চিত টাকা সবকিছু অ্যাকিউমুলেট করে একটা নতুন বাস্তু তৈরি করলো, সে 50 লাখ টাকা হোক আর যাই হোক, একটা ফ্ল্যাট কিনলো, তারপর থেকে তার ডাউনফল স্টার্ট। তার আগে কিন্তু ভাড়া বাড়িতে ভালো ছিল না। আমি এই কারণে আপনাকে জিজ্ঞাসা করলাম যে আমি একটি মানে মাল্টি ন্যাশনাল কোম্পানির বানানো কমপ্লেক্সে থাকি, তো ফলে আমাদের ওখানে
1200-1300 ফ্ল্যাটস রয়েছে ওখানে। আমার এরকম অন্তত 10 জনের সাথে আলাপ হয়েছিল, আমি আমার ব্যক্তিগত সম্পর্কের কথা বলছি, যে যারা ঠিক করেছিল যে বাবা বা মায়ের জন্য এখানে ফ্ল্যাটটা কিনে দেবে। তারা দূরে থাকে, কেউ ব্যাঙ্গালোরে থাকে, কেউ ইউএসএতে থাকে ইত্যাদি, ওইখানে ফ্ল্যাটটা কিনে দেবে, বাবা মা বাড়ি ছেড়ে এসে ওখানে থাকবে। আমি অন্তত মোর দ্যান 10 এরকম মানুষকে দেখেছি, ফ্ল্যাটটা কমপ্লিট হয়েছে, চাবি হাতে পেয়েছে, 2-3 মাসের মধ্যে বাবা মা মধ্যে কেউ একজন মারা গেছে। এইটা কেন ঘটে? এটা বাস্তু দোষ থাকলে হবে। মানে সে কোথায় কি করেছে এবং কি কালার ইউজ করেছে, অনেক কিছু ম্যাটার করছে, এবং তার সাথে সাথে তার কোনো রকম কোনো কম্বিনেশন হচ্ছিল কিনা, কি দশা চলছিল, এটা ম্যাটার করে। তো এটা হয় না, একদমই ভুল যেটা তুমি বললে যে এরকম হয়েছে, এবং তুমি মানে জলজান্ত উদাহরণ দিচ্ছ, হয়েছে এরকম, আমিও জানি। ওই যে বললাম যে নতুন বাড়ি কেনার পরে তার সহ্য হলো না, অনেকে বলে সহ্য হয়নি, কপালে ছিল না, কপালের দোষ দেয়। কিন্তু আমরা যদি এটাকে সায়েন্টিফিক্যালি দেখি, এটার রিজন কিন্তু খুব গভীর। এবার আপনি আমাকে বলুন যে সেটা হচ্ছে যে কোনো বাড়ি বা ফ্ল্যাটের সেটা কি শুরু করার আগেই বাস্তুটা ঠিক করে নেওয়া উচিত? একদম। আমরা সবসময় বলি যে যখনই আপনাকে কোনো প্রমোটার বাস্তু দেখাচ্ছে বা আপনার কাছে যে প্ল্যানটা রয়েছে, সেই প্ল্যানের অ্যাঙ্গুলার গ্রেডিং করাতে হবে। ওই যে শক্তিচক্র, মানে প্রত্যেকটা ডিরেকশনে যে গ্রেডিংটা, সেটা কোনো স্পেশালিস্টের কাছে গিয়ে করাতে হবে, যে কোন ডিরেকশনে আপনার কি পড়ছে। আপনার নর্থ ইস্টে টয়লেট পড়ে যাচ্ছে না তো? কেন কি ওটাও তো দেখতে হবে। আপনি হয়তো ভাবছেন না না নর্থ ইস্টে না, ওটা নর্থের দিকেই পড়ছে, কিন্তু হতে পারে অ্যাঙ্গুলার গ্রেডিং করানোর পরে আপনার ওই নর্থটা নর্থ ইস্টে ঢুকে গেল, তাহলেই তো প্রবলেম। আচ্ছা, বাড়িতে কোনো পোষ্য থাকলে বা ধরুন কেউ মাছ রাখছে, এগুলোর কি বাস্তুতে কোনো এফেক্ট আছে? বাস্তুতে এফেক্ট আমি ঠিক বলবো না। অনেকে যে অ্যাকোয়ারিয়াম রাখে, অথবা দেখবে একটা পার্টিকুলার ডিরেকশনে যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, বৃদ্ধি দেয়, এরম কোনো প্রবলেম নেই যে আপনি রাখতে পারবেন না। অনেকে পেটস রাখে, পোষে, বা অ্যাকোয়ারিয়াম রাখছে, শুধু এলিমেন্ট বা ডিরেকশনটা ঠিক হতে হবে। আপনি নর্থে রাখুন, আপনি ওয়েস্টে রাখুন, বা অনেকে দেখবে টর্টয়েজের আংটি পরে, এবং টর্টয়েজ বাড়িতে রাখে। টর্টয়েজটা কি সিম্বলাইজ করছে? স্টেবিলিটি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, টর্টয়েজের ব্যাপারটা। এবার টর্টয়েজটা আমরা কোথায় রাখছি? আমরা যদি সাউথ ইস্টে টর্টয়েজটা রেখে দিই, যেটাকে ক্যাশ ফ্লো আনছে, সেখানে যদি আমরা টর্টয়েজটা রেখে দিই, আপনার তো ক্যাশ ফ্লোটা এমনিই কমে যাবে। আপনি কি করলেন? আপনার ক্যাশ ফ্লোটাকে স্টেডি করে দিলেন সেখানে টর্টয়েজটা রেখে, তাহলে আপনার কি সেইভাবে টাকাটা আসবে? আসবে না। আপনাকে কোথায় রাখতে হবে? টর্টয়েজ ইজ আ কারাকা অফ স্যাটার্ন, শনিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি টর্টয়েজটা যদি ওয়েস্টের দিকে রাখি, ওয়েস্ট অ্যাকচুয়ালি ডিরেকশনটা হচ্ছে ইচ্ছাপূর্তির ডিরেকশন। অনেকে বলে না যে ম্যানিফেস্টেশন, তো আমরা ওয়েস্টটাকে স্যাটার্নের ডিরেকশন বলে মনে করি, আর উইশ ফুলফিলমেন্টের ডিরেকশন। তো টর্টয়েজটা ওখানে ভালো কাজ করে। তো এটাই হচ্ছে ব্যাপার বাস্তুতে, ডিরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোথায় কি করছেন সেই হিসেবে কিন্তু আপনি এনার্জিটাকে ম্যাক্সিমাইজ করছেন, নাকি এনার্জিটাকে আপনি ব্লক করছেন। ধরুন বাইরে থেকে খালি চোখে ফ্ল্যাট দেখলে তো বোঝা যায় না। আমি অনেককেই দেখেছি যে এরকম সুইসাইডাল ইনসিডেন্ট হয়েছে, সে সেটা জানতো না, পরবর্তীকালে সে ফ্ল্যাট কিনেছে, সমস্যায় পড়েছে। এইগুলো কি আগাম কিছু জানার ব্যবস্থা থাকে নাকি এগুলো কারেকশনের মানে না? এটা থাকে, এটা ডিটেলিং করতে হবে। মানে বাস্তু ভিজিট করে ধরো সেই মাটিটাকে চেক করা, এটা পুরো টেকনিক্যাল একটা ব্যাপার। যে যখন কনস্ট্রাকশনটা হচ্ছে, অথবা আপনি যদি কোনো ফ্ল্যাট কেনেন, সেই ফ্ল্যাটের প্ল্যানটা আমাদেরকে যদি আগে দেয়া যায়, তখন আমরা বলতে পারি যে আপনি কিনবেন কি কিনবেন না। এটা সব থেকে বড় সেফ। কেন কি দেখো, কেনার পরে সেটা একটু মুশকিল হয়ে যায়। ইদার আপনাকে হয়তো শিফট করতে হবে সেই ডিরেকশনসগুলো, অথবা সেখানে কোনো রকম রেমেডি বা রেকটিফিকেশন করাতে হবে। আগাম যদি আপনি জানেন, আপনি কিনবেনই না সেটা। অ্যাস্ট্রো আর বাস্তু কিরকম ভাবে কানেক্টেড? অ্যাস্ট্রো বাস্তু, যেটা আমি প্রথমেই বললাম, যে পুরোপুরিভাবে কানেক্টেড, এবং দুটোকে আলাদা করা অসম্ভব ব্যাপার। একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে স্পেস। বাস্তু হচ্ছে স্পেস এলিমেন্ট এবং অ্যাস্ট্রো হচ্ছে টাইম, কখন কি হবে। মানে ওই 30 বছর ধরে একই বাড়িতে থাকছি, কোনোদিনও কিছু হলো না, আর এই বছরটাতেই কেন খারাপ হচ্ছে আমার? কেন কি আপনার দশা এখন খারাপ এসছে, এবং তার সাথে সাথে হতে পারে বৃহস্পতির দশা খারাপ, এবং বৃহস্পতি নিচস্থ। বৃহস্পতির ডিরেকশন কোনটা আমাদের বাস্তুতে? নর্থ ইস্ট। তাহলে এই দুটোকে আমাদেরকে চেক করতে হবে।
তো এইভাবে কানেক্টেড। এবার ধরো আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, কেউ ধরো সিংহ লগ্ন কারুর, সিংহ লগ্ন মানে হচ্ছে রবির জাতক বা জাতিকা, তাহলে সিংহ লগ্নের জন্য সব থেকে শুভ ডিরেকশন হচ্ছে ইস্ট। আচ্ছা, এবার সে যদি তার কাজ, ধরো আইটিতে কাজ করে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, আইটিতে কাজ করে, সে তার অফিসটা করে রেখেছে ওয়েস্টের দিকে, তাহলে সে কিন্তু শনির জায়গায় করে রেখেছে। রবি এবং শনি অ্যান্টি, তাহলে আমাকে কি করতে হবে, তার অফিস এবং কাজের যে জায়গাটা সেটা যদি আমি ইস্টে শিফট করে দেই, তাহলে কিন্তু সে ভালো প্রমোশনও পাবে এবং গ্রোথও হবে। কেউ যদি মকর লগ্ন বা কুম্ভ লগ্ন থাকে, সে হচ্ছে স্যাটার্ন দিয়ে রুল হয়, স্যাটার্নের জাতক বা জাতিকা, তার জন্য আবার ওয়েস্টটা কিন্তু ভালো। আচ্ছা, তো সে যদি তার অফিসটা ওয়েস্টের দিকে করে তাহলে কিন্তু বেশি গ্রোথ হবে। তার মানে মোদ্দা কথা আমাকে দেখে নিতে হবে যে কোথায় করছে এবং তার সাথে কে করছে, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুব ইম্পর্টেন্ট। এবার আজকের ডেটে কি সমস্যা জানেন তো, যেহেতু আমাদের এখানে হাই রাইজ কালচার আসছে, সেহেতু আমরা যদি কোনো লোকাল প্রমোটারের থেকে জিনিসপত্র কিনি সেক্ষেত্রে সেটা তাও কাস্টমাইজ করে নেওয়া যায়, বাথরুমটা সরানো গেল বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু হাই রাইজের ক্ষেত্রে সেই সুযোগটা থাকে না। তাহলে আমার মনে হয় যে যেহেতু এবার হাই রাইজে একটা সুবিধা আছে কি, একই ফ্লোরে সব দিকে বিভিন্ন ফ্ল্যাট থাকে, তো সেইটা আমার মনে হয় যে তাহলে ফ্ল্যাট বা বাস্তু সেই মানে ফ্ল্যাটের হোক বা বাড়ির হোক, বাস্তুটা শুরুর আগে দেখিয়ে নেওয়াটা ভালো। আগেকার দিনে যে বাড়িগুলো হতো সেইগুলোর সাথে তো এখনকার দিনের বাস্তু পুরোপুরি আলাদা। হ্যাঁ, তো তাহলে কি এমন আগেকার দিনে হতো যে জমিদার বাড়ি শুধু বেড়েই চলেছে? আগেকার দিনে জানো তো, মানে বাস্তুটাকে ওরা খুব ইন্টেলিজেন্ট ভাবে ওরা বানাতো। যেমন ধরো উঠোন থাকতো, একটা স্পেস এলিমেন্ট থাকতো, এবং পায়খানা বাথরুম যেটা আমরা বলি, টয়লেটটা কিন্তু বাড়ির বাইরে করা হতো। ডিসপোজালের যে জায়গাটা তারা বাস্তুর মধ্যে রাখতোই না। এখন হচ্ছে সব অ্যাটাচ বেডরুম, অ্যাটাচ টয়লেট, এরকম একটা কালচার। তো সেখানে অবশ্যই ছোট জায়গায় ম্যানেজ করতে হচ্ছে। হ্যাঁ, একদম। বিল্ডারের কাছে কোনো রকম ভাবে স্পেসটা অ্যাডজাস্ট করার কোনো কারণ নেই, এবং সে চাইবে ম্যাক্সিমাম সেই স্পেসটাকে ইউটিলাইজ করার জন্য। সেখানে ড্রেনেজ পাইপলাইনটা যত সুবিধা হবে সে বার করবে, এবং কিচেন আর বাথরুম তুমি দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে একসাথে থাকে, মানে ফ্ল্যাটে কিচেন আর বাথরুম তার সুবিধা হয়। কিন্তু আগেকার দিনে এটা ছিল না, এবং আগেকার দিনের যে লাইফস্টাইল সেটাও আলাদা ছিল। এখন লাইফস্টাইলও আমাকে দেখতে হবে যে প্রচুর আলাদা, টেনশনময়, ডিপ্রেশনের শিকার, ঠিক আছে, প্রচুর মানুষ। আগেকার দিনে সিম্পল লাইফ ছিল, তারা চাষ করতো, খেত, একটা সিম্পল লাইফ ছিল। তো তাদের মতে সেই মানে টাইমটাও আলাদা এবং তাদের বাস্তুটাও সেভাবেই ছিল, শান্তিময় ছিল একদম। আচ্ছা, ধরুন এই যে আপনাদের বাস্তুর দিক থেকে বিভিন্ন ক্লায়েন্ট আসে, সেখানে দাঁড়িয়ে কোন জিনিসটা, কোন বাস্তু দোষটা কাটানো সব থেকে ক্রিটিক্যাল, আর তার মধ্যে কি আপনার কোনো রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্স যদি থাকে? একদম, যেটা আমি আপনার থেকে একটু অফ দ্য ক্যামেরা কিছুটা গল্প শুনছিলাম, সেইটা যদি একটু ডিটেলসে শেয়ার করেন। রিসেন্টলি একটা ঘটনা আমার কাছে এসছিল একজন, তো তার ছেলে, তার 14-15 বছর বয়স, সেই ছেলেটার, তার বাবা আমার কাছে আসে এবং বলে কি আমার ছেলের গায়ে আঁচড়ের দাগ কাটছে কেউ। সে যখন বাড়িটা চেঞ্জ করে একটা বাস্তুতে আসে তখন কিছু সুপার ন্যাচারাল জিনিস সে এক্সপিরিয়েন্স করে, মানে নতুন বাড়িতে যাবার পর থেকে শুরু হয়, পর থেকে। হ্যাঁ, এবারে কি হয়, সেই ছেলেটা আঁচড়ের দাগ তাকে কাটছে, এবং শুধু আঁচড়ের দাগ নয়, ধরো ফ্রিজে অথবা দেয়ালে আই কিল ইউ, আমার এজ হচ্ছে 12 বছর, এরকম কিছু কিছু হ্যান্ডরাইটিং দিয়ে কিন্তু সেটা ভিজিবল, সেটা তার মা বাবাও দেখতে পাচ্ছে এবং ছেলে তো দেখতেও পাচ্ছে, প্লাস ছেলে সেই সোলটাকেও দেখতে পাচ্ছে যে কে রয়েছে, কিন্তু মা বাবা সেই সোলটাকে দেখতে পাচ্ছে না, শুধু ওই আঁচড়ের দাগগুলো দেখতে পাচ্ছে। সোলকে দেখতে পাচ্ছে সেই 15 বছরের ছেলেটি, মানে ওই ছেলেটার সাথে আরেকটি ছেলে আছে যাকে তার মা বাবা দেখতে পাচ্ছে না, কিন্তু তার ছেলেটি দেখতে পাচ্ছে, লাইক এ সিনেমা। হ্যাঁ, মানে এটা মানে সবাই বিশ্বাস করবে না, কিন্তু এটা রিয়েল লাইফ, মানে তিনি এটা খুব ক্রিটিক্যাল ছিল যদিও বা। তারপরে বাড়িতে এরকম নানা রকম লিখছে, ইভেন কি তিনি অনেকবার পেন্টও করিয়েছেন, যে সেই আঁচড়ের দাগটা যাতে না দেখা যায়, পেন্ট করালেন, তাও সেই সেম, সেটা কোনোভাবে কমছে না। বেশি কখন হয়ে গেল, যখন সেই ছেলেটি স্কুলে যাচ্ছে, এবং একদিন কি হলো, স্কুল থেকে তাকে একটা পুরনো বাড়িতে ওই সোলটা নিয়ে গেল, এবং সেই ছেলেটা বলতে পারছে না যে কি করে আমি ওই পুরনো বাড়িতে এলাম, ওই সোলটা নিয়ে যাচ্ছে,
ওই সোলটা পুরনো বাড়িতে নিয়ে গেল এবং সেই আবার আঁচড়ের দাগ। তারপরে যখন সেই ছেলেটার জ্ঞান আসে, ও বুঝতে পারছে না যে আমি এখানে কি করে এলাম। তারপরে যখন স্কুল থেকে আবার ওই পুরনো বাড়ি থেকে আবার বাড়ি ফিরলো, তখন মা বাবা জানতে পারলো, বলছে যে আমি এরকমভাবে পৌঁছে গেছি, আমাকে রীতিমতোভাবে এরকম প্রায় আঁচড়ের দাগ কিন্তু কেটেই যাচ্ছে। এবং ওটা খুব ক্রিটিক্যাল কেস ছিল। তারপরে বাস্তু বদলানোর পরেও কিন্তু সেটা সলভ হচ্ছিল না, কেন কি এটা খুব ক্রিটিক্যাল। এবং যখন আমরা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিলাম, মানে যখন আমরা হরোস্কোপটাকে ডিটেলিং করলাম, দেখা গেল সেই বাড়িতে একটা সুসাইডের একটা হিস্ট্রি ছিল। মানে ওই ছেলের মায়ের মামার বাড়ি, মানে ম্যাটার্নাল সাইড থেকে একজনের সেখানে সুসাইডাল একটা কেস হয় এবং সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু স্টে করছিল, সেই কিন্তু তাকে ডিস্টার্ব করছিল। ওকে। তো যখন আমরা আরও এটা ডিপ অ্যানালিসিস করলাম বাস্তু এবং অ্যাস্ট্রোর হেল্প নিয়ে, দুটোকে কম্বাইন্ড করে তাকে সেখান থেকে আমরা বার করি, এবং সেটা অনেক সময়ও লাগে। তো এটা একটা ভীষণ ক্রিটিক্যাল কেস ছিল, মানে হয়। আর একটা কেস যেটা আমি ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে একজন ছিল ওরকমই একটা 13-14 বছরের ছেলে, সন্ধে হলেই দেয়ালে উঠতো, মানে ঘরের দেয়ালে উঠতো। এবার যখন তার মা বলে, এটা তো মানে খুব একটা মানে নর্মালি হয় না, ম্যারেজ প্রবলেম, কেরিয়ার প্রবলেম খুব কমন, এবার ও দেয়ালে উঠছে। এবার জানা গেল যে ও যখন খুব ছোট ছিল ওর ওপরে একটা ব্ল্যাক ম্যাজিক কিন্তু অ্যাপ্লাই করা হয়, এবং সেই ব্ল্যাক ম্যাজিকের যে নেগেটিভিটিটা সেটা স্টে করছিল তার ওপরে। সেই জন্যেই সে ওই রকম একটা অ্যানিমাল প্রকৃতির একটা রিয়াকশনের জন্য সে ওই দুটো হাত এবং দুটো পা নিয়ে দেয়ালে উঠছে। বাস্তুদোষ, অদ্ভুত ব্যাপার, যেটা হয় না। মানে আজকালকার মডার্ন সায়েন্সে আমরা এতগুলো টপিক সায়েন্স রিলেটেড বললাম, কিন্তু এটা যে আছে যার সাথে হয় সেই বোঝে। সেগুলো বাস্তু মারফত সেটাকে আমরা কারেকশন করে করা যাবে। একদম। আমি একটা খুব কমন প্রবলেম জিজ্ঞেস করছি, কারণ বহু মানুষের একটা সমস্যা যে ঘরে অর্থ আছে, সব কিছু ঠিকঠাক, সম্পর্কটা ঠিক নেই, সেখান থেকে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, তার মধ্যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে। বিশেষ করে এখনকার দিনে মহিলারা এই ধরনের সমস্যা অনেক বেশি ফেস করছে, যাদের নতুন বিয়ে হচ্ছে বা ইত্যাদি, যে বিয়ের আগে অবধি সব কিছু ঠিক ছিল, ইভেন বিয়ের পরেও পরিস্থিতির হিসাবে ঠিক আছে, হাজব্যান্ডের আর্নিং ভালো, সমাজের হয়তো প্রতিপত্তিবান একজন মানুষ, কিন্তু তার নিজস্ব সম্পর্কটা ঠিক নেই। তো এইটা কি ঘরের দোষ কাটানোর মাধ্যমে বা বাস্তু দোষ কাটানোর মাধ্যমে এড়িয়ে চলা যেতে পারে? একদম একদম। দেখো, যে কোনো প্রবলেমের যখন প্রবলেম আছে তার সলিউশনটাও কিন্তু আছে। যেটার সলিউশন নেই সেটা আমরা অলরেডি বলে দিয়েছি, কিছু কিছু ডিরেকশনের সলিউশন হয় না, তো এটা মানুষের জানা দরকার। কিন্তু এই যে ডিপ্রেশন অথবা একটা ম্যারেজের প্রবলেম যেটা তুমি বলছো, সব কিছু রয়েছে, অর্থ, বৈভব, টাকা পয়সা সব কিছু রয়েছে, কিন্তু রিলেশনশিপে বা যে কোনো রকম ডিপ্রেশনের ব্যাপারটা, ডিপ্রেশনের যে এরিয়াটা আমাদের বাস্তুতে, সেটা হচ্ছে সাউথ অফ সাউথ ওয়েস্ট। এই ডিরেকশনটা এটা কন্ট্রোল করে। এবার তার কোনো ডিপ্রেশন হবে কি না বা সে কতটা ভাবে হ্যাপি থাকবে, পজিটিভ থাকবে, এই ডিরেকশনটা কন্ট্রোল করে। তো সেই ডিরেকশনে যখন কোনো রকম ভাবে অন্য এলিমেন্টস চলে আসছে, ধরো ঠাকুর ঘর করে ফেললাম, সাউথ অফ সাউথ ওয়েস্টে ঠাকুর ঘর করে ফেললাম, কেন কি সেই ডিরেকশনটা ডিসপোজালের জায়গা, ওই যে বললাম আমাদের হালকা করার জায়গা, যে কোনো জিনিস আমরা মেন্টাল চাপটা নিতে পারবো না, তাহলে সেখানে কোনো রকমভাবে খুব পজিটিভ জিনিস যখন আমরা প্লেস করে ফেলছি তখন সেই প্রবলেমটা আসবে। এবং আমরা বাস্তুর কিছু শিফটিং, আমরা ফ্ল্যাট বা বাড়িতে কিছু জিনিস শিফট করা, কিছু জিনিস টোটকা এবং তার সাথে সাথে টিপস দিয়ে তার ওই মেন্টাল ব্যালেন্সটাকে কিন্তু আমরা বজায় রাখতে পারি, যাতে সে হ্যাপি থাকে, প্রসপারাস থাকে। লাস্ট বাট দ্য নট লিস্ট, একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু চোখে পড়ে না, এই আমি অনেককে শুনেছি জলের ট্যাঙ্ক আর সেপটিক ট্যাঙ্ক কোথায় করব এটা নিয়ে বিশাল চিন্তিত। তো বেসিক্যালি এটা কোথায় করা উচিত? ছাদের ওপরে যদি কোনো জলের ট্যাঙ্ক হয় সেটা আমরা বলি সাউথ অথবা ওয়েস্টের ডিরেকশন অথবা নর্থ ওয়েস্টের ডিরেকশনে ভালো। ওকে, মানে ছাদের মধ্যে, ছাদটা খোলা পেয়ে যাচ্ছে সে যেদিকে খুশি। আর যদি সেপটিক ট্যাঙ্ক হয় তাহলে আমরা বলবো সাউথ অফ সাউথ ওয়েস্টের দিকে করাটা ভালো। আর একটা যে ট্যাঙ্কের ডিরেকশন হয় সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আমরা সবসময় বলি যে নর্থ অফ নর্থ ইস্ট, মানে নর্থ ইস্টে কিন্তু না, নর্থ অফ নর্থ ইস্ট এবং তার সাথে সাথে ইস্ট অফ
নর্থ ইস্ট, মানে এটা একটা পার্টিকুলার ডিরেকশন বললাম। কেন কি সেখানটায় ওয়াটার এলিমেন্টটা রয়েছে। আমি ওই যে ভিডিওর প্রথমে বলেছিলাম যে নর্থের দিকটা হচ্ছে ওয়াটারের জায়গা। তো ওই ডিরেকশনের কিছু সাব ডিরেকশনস রয়েছে, পার্টিকুলারলি যদি আমরা ওই ডিরেকশনটাতে ওয়াটারের ব্যবস্থাটা করি তাহলে ভালো, কিন্তু অবশ্যই ওভারহেড ট্যাঙ্কটা যেন নর্থ ইস্টের ওপরে না হয়। আচ্ছা, আর একটা হচ্ছে ঘরে ঢোকার মুখে অনেকে জুতো রাখে, এই জুতোর র্যাকটা কোথায় করা উচিত? আমি এটা নিয়ে বলবো, এটাও একটা মিথ। কিন্তু মানে অনেকে বলবে দেখো মন্দিরের বাইরেও তো আমরা জুতোটা খুলে ঢুকছি, তাহলে এটাতে কি প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে না, কেন কি মন্দিরে একটা হিউজ পজিটিভ এনার্জির একটা ভান্ডার, তো সেখানেই দরজার বাইরে জুতোটা রাখাই ভালো। অনেকে দেখবে আবার দরজার ভেতরে ব্যবস্থা করে। আমি আউটসাইড থেকে যে নেগেটিভিটিটা নিয়ে আসছি সেটা বাইরে ছেড়ে ভেতরে পজিটিভ জায়গায় ঢুকছি, তো দরজার বাইরে জুতোটা রাখা কোনো খারাপ কিছু নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এদিকে রাখবো না ওদিকে রাখবো। হ্যাঁ, ডিরেকশনটা ব্যাপার যে আপনার এন্ট্রেন্সটা কোথায় রয়েছে, কিন্তু আমি সবাইকে এটাই বলবো যে দরজার বাইরেই জুতোটা রাখুন, ভেতরে জুতোটাকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ওকে 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 না, অনেক প্রশ্ন আমরা জানলাম, আপনাদের মনেও নিজের বাড়ি নিয়ে অনেক প্রশ্ন থাকবে, সেগুলো আপনারা করবেন, পরে ওনার সময় হলে আমরা আরও সেগুলো জিজ্ঞেস করব। খুব ইন্টারেস্টিং লাগলো, এবং আমি আশা করব যে মানুষকে গাইড করার সাথে সাথে আপনারও এই যে জার্নি, সেই জার্নিটা আরও 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 বেটার হোক। তবে শেষ করার আগে আমি জিজ্ঞাসা করি যে আপনি যদি একটু বলেন যে এই বাস্তুর প্রতি আপনার ইন্টারেস্টটা কি করে জাগলো, বা আপনি কিভাবে এলেন? অ্যাকচুয়ালি আমিও মানে সাধারণ মানুষের মতো না, আমিও কিন্তু প্রথমে ভাবতাম যে এগুলো কিছুই হয় না, এগুলো মিথ, এটাকে চেঞ্জ করলে যে সত্যিই কি কিছু হয়। ইভেন কি অ্যাস্ট্রোলজি সেম, অনেকে অনেক পাথর পড়ে, স্টোন পড়ে রেমেডি হিসেবে, সত্যিই কি এটা কাজ করে কিনা, এনার্জির ওপর অ্যালাইনমেন্ট, এটা আমারও ভাবনা ছিল। কিন্তু হয় না, নিজের ওপরে সব থেকে প্রথমে অ্যাপ্লাই করতে হয়। আমি যদি নিজেকেই রেকটিফাই না করতে পারি, নিজেকেই ঠিক না করতে পারি, তাহলে তো আমি মানুষকে করতে পারবো না। তো যখন আমি এটাকে রিসার্চ করলাম, যখন আমি নিজের বাড়িতে কিছু কিছু জিনিস চেঞ্জেস করলাম, তারপরে আমি পার্সোনাল রিসার্চের ব্যাপারটা, তো দেখলাম এটা সত্যি অ্যাপ্লিকেবল, এবং মানে বলে না ধন্বন্তরীর মতন একটা রেজাল্ট দেয় আর কি। তো সেটা কিন্তু সত্যি, মানে সেখান থেকেই আমার জার্নিটা স্টার্ট, যে সত্যিই কি এটা চেঞ্জ করছে, নিজের ওপর অ্যাপ্লাই করা, অ্যাস্ট্রোলজির দশাগুলো দেখা, এবং কবে কি ইভেন্টস হচ্ছে মানুষের উপর আস্তে 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 আস্তে, এবং এইভাবেই মানুষকে এবং মানুষের ফিডব্যাক সব থেকে প্রথমে, যে যখন আমি শুরু করলাম আমার জার্নিটা দেখা শুরু করলাম, মানুষের এত ভালো ফিডব্যাক পেলাম, মানুষ পছন্দ করলো এবং তাদের কাজ হচ্ছে। মানে একটা কিছু চেঞ্জেস করার পরে আমাকে তো এটাও দেখতে হবে যে আমি বলে দিলাম আর বেরিয়ে গেলাম হবে না, আমি যে চেঞ্জেসটা তাকে বললাম তাকে রেজাল্টও পেতে হবে। একটা বাচ্চা, একজনের মা এসেছিলেন, তিনি বললেন যে কনসেন্ট্রেশন করে না, তো একটা রেমেডি করার পরে এই যে 6 মাস পরে ম্যাম এখন একদম মানে ও যে খেলতো বা ও যে এই যে ব্যাপারটা মানে শুধু খেলাই করছে, পড়াশুনোতে একদমই মন দিচ্ছে না, পড়াশুনোটাও ইম্পর্টেন্ট, সে খেলাতে করতেই পারে, সেটা আলাদা টপিক, কিন্তু এই যে ব্যাপারটা কনসেন্ট্রেশনের ব্যাপারটা, যেটাই করছে ভালো করে করুক, ওর একটা প্রবলেম ছিল কনসেন্ট্রেশনের প্রবলেম, তো এগুলো কিন্তু সর্ট হয়েছে মানুষের। তো এইটাই আমাকে ইন্সপায়ার করছে, মানুষের ভালোবাসা এবং মানুষের রেজাল্ট। কেন কি আমি মনে করি যে মানুষ যদি উপকৃত না হয়, মানুষ যদি রেজাল্টটা না পায়, তাহলে কিন্তু প্রকৃত বাস্তু বা প্রকৃত অ্যাস্ট্রোলজি বিদ্যার কোনো রকম ইম্পর্টেন্স নেই। যদি মানুষ রেজাল্ট পায়, যদি মানুষ প্রকৃতভাবে সেটার লাভ, আমাদের কাছে শাস্ত্রটা রয়েছে সেটার বেনিফিটটা পাওয়ার জন্য, তো সেই বেনিফিটটা যখন আমি দিতে পাচ্ছি, তারা রেজাল্ট পাচ্ছে, তবেই কিন্তু তারা উপকৃত হবে। ডেফিনেটলি আপনার জার্নি চলুক, আর যদি আপনাদেরও প্রশ্ন থাকে ডেফিনেটলি আরও একবার আমরা ওনাকে আনবো এবং ওনার থেকে সেই প্রশ্নের উত্তর নেব। তবে মন থেকে ইচ্ছা না থাকলেও সময়ের অভাবে আজকের জন্য আমাদের এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।